আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। রিহলা নেটওয়ার্কের আজকের এই অনুষ্ঠানে আপনাকে স্বাগতম এবং পরবর্তীতে যারা এই অনুষ্ঠান দেখবেন সকলকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আসলে বর্তমান তরুণ প্রজন্ম নষ্ট হচ্ছে, এই প্রশ্নের আগে বর্তমান সমাজ ব্যবস্থা কি ভালো আছে? বর্তমান সমাজ ব্যবস্থার যে অবস্থা, সমাজের যেই আচরণ গতিবিধি, সমাজ যেভাবে পরিচালিত হচ্ছে, এই সমাজে আসলে তরুণ প্রজন্ম শুধু নয়, তরুণ, বৃদ্ধ, শিশু, নারী কেউই ভালো থাকার সুযোগ নেই। আপনি একটা ভালো পরিবেশে যখন বেড়ে উঠবেন, তখন আপনার চিন্তা মননে, আপনার মানসিকতায় ভালো সব জিনিসের প্রভাব পড়বে। আর আপনি যখন একটা নোংরা পরিবেশে বড় হবেন, তখন আপনার চিন্তা চেতনায়, দৃষ্টিভঙ্গিতে ওই নোংরামির প্রভাব পড়বে। এই জন্য আসলে বর্তমান সমাজে হচ্ছে আমাদের ভালো কাজ করা কঠিন আর খারাপ কাজ করা সহজ। এই জন্য আসলে তরুণ প্রজন্ম ব্যাপকভাবে বিপদগামী হয়ে যাচ্ছে। অথচ আমাদের ইসলামী রাষ্ট্রে মৌলিক একটা বিষয় হলো শিষ্টের লালন, দুষ্টের দমন। মানে ভালো কাজকে লালন করতে হবে, লালন করে এটাকে আরও প্রোডাক্টিভ করা, সমাজে ছড়িয়ে দিতে হবে। আর খারাপ কাজ যেগুলো অন্যায়, অপরাধ, বিশৃঙ্খলা তৈরি হয়, সমাজের মানুষের নৈতিক অধঃপতন সৃষ্টি করে, যুব সমাজের অবক্ষয় তৈরি করে, এগুলোকে দমন করতে হবে, দুষ্টের দমন। কিন্তু আমাদের সমাজ এখন উল্টা হয়ে গেছে, আমাদের সমাজে দুষ্টের লালন হয়ে গেছে আর শিষ্টের দমন হয়ে গেছে। এই জন্য আসলে তরুণ প্রজন্ম ব্যাপকভাবে বিপদগামী হচ্ছে। তো সাথে সাথে দেখা যাচ্ছে যে আমাদের তরুণরা বিভিন্ন ধরনের অসামাজিক, বিশেষ করে মাদকের সাথে যেভাবে জড়িয়ে পড়ছে, সেটা আসলে আমাদের দেশকে কোন দিকে নিয়ে যাচ্ছে, কোন পথে নিয়ে যাচ্ছে, এটা কেন ঘটছে, এ ব্যাপারে যদি কিছু বলেন দর্শকদের। মাদকের যে বিষয়টা, এই বিষয়টা হচ্ছে আন্তর্জাতিক একটা সিন্ডিকেটের সাথে সম্পৃক্ত। এখানে যেমনইভাবে আমাদের দেশীয় স্বার্থ জড়িত আছে, আন্তর্জাতিক স্বার্থগুলো জড়িত রয়েছে। আপনার মাদকের বিষয়টা হচ্ছে এমন, যেটা আপনি যখন আমাদের তরুণ প্রজন্ম এতে জড়িয়ে পড়ে, তখন হয়তো তাদের কাছে একটু ভালো লাগে, কিন্তু যখন সেই মাদকের রেশটা কেটে যায়, তখন তারা বুঝে যে আসলে তার মানে কত ক্ষতি করেছে এই মাদক। তার তখন ফিরে আসার সুযোগ থাকে, কিন্তু ফিরে আসার নিয়ত করে। সাধারণত আমি অনেক মাদক সেবীদের সাথে কথা বলেছি, আমরা দাওয়াতি কাজ করতে গেলে অনেকের সাথে সাক্ষাৎ হয়। তা সবাই বলে যে একবার যখন সেবন করি তখন মনে হয় যে এটা আর করা যাবে না কোনো দিন, একটু যখন রেশ কেটে যায়। কিন্তু আবার যখন এই পিনিক ওঠে বলে, তখন আবার নিজেকে কন্ট্রোল রাখতে পারে না, তখন অনেক সময় মারামারি করে, এই করে। এখন একটা গুরুত্বপূর্ণ কথা হলো, আসলে বড় বড় ব্যবসায়ী যারা মানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত, এরা অনেকেই মাদকের ব্যবসা করে। মাদকের ব্যবসায় টাকা ইনকাম বেশি হয়, কারণ এই বস্তুবাদী সমাজে বস্তুই সব। এখানে আসলে নীতি নৈতিকতা, ধর্মর কোনো প্রভাব মানুষের জীবনে খুব কম। যারা এই সমস্ত কাজ করে, এদের কাছে টাকা পয়সা পাচ্ছে, আর কি ব্যবসা করতেছে এটা কোনো গুরুত্বপূর্ণ না, টাকাই তাদের সবকিছু। কিন্তু আসলে এই মানে তাদের টাকা ইনকাম করতে গিয়ে, ব্যবসা করতে গিয়ে যে আমাদের প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে, এইদিকে তাদের কোনো ভ্রুক্ষেপ নাই। বাংলাদেশে আসলে মাদকগুলো আসে বর্ডার থেকে। আমাদের বাংলাদেশে মাদক উৎপাদন কম হয়, যেমন আপনার আফিম বলেন, ইয়াবা বলেন, গাঁজা হয়তো কিছু বাংলাদেশে হতে পারে, কিন্তু সাধারণত বাংলাদেশে মাদকের চাষ বা মাদকের উৎপাদন কম। এগুলো সবই কিন্তু বাইরে থেকে আসে, মানে মিয়ানমার থেকে আসে, এরপর হচ্ছে ইন্ডিয়া, হ্যাঁ মিয়ানমার থেকেই বেশি আসে আপনার, বিশেষ করে ইয়াবা। আর ইন্ডিয়া থেকে আসে ফেন্সিডিল, কুষ্টিয়া বর্ডার থেকে আসে, যশোর বর্ডার থেকে আসে। তো এইগুলো চাইলেই কিন্তু বন্ধ করা সম্ভব, যদি রাজনীতিবিদরা চায় বন্ধ করা সম্ভব, সদিচ্ছা থাকলে বন্ধ করা সম্ভব। আমরা দেখেছি যে মেজর সিনহাকে হত্যা করা হয়েছে। মেজর সিনহা কি করেছিল? সে এই মাদকের বিরুদ্ধে একটা ডকুমেন্টারি প্রকাশ করতে চেয়েছিল। এই জন্য সে বিভিন্ন তথ্য কালেক্ট করার জন্য কক্সবাজার, বিভিন্ন আপনার ওসি, ডিসি এদের কাছে গিয়েছিল। এখন যখন দেখলো সরকার যে সে তো আমাদের সমস্ত সাম্রাজ্য ফাঁস করে দিবে, তখন কিন্তু তাকে নির্মমভাবে হত্যা করলো। এটাই মানে যারাই মাদকের বিরুদ্ধে পদক্ষেপ নেয়, এদেরকে শেষ করে দেওয়া হয়, এদেরকে দমিয়ে দেওয়া হয়। আর সরকারের পক্ষ থেকে মানুষকে বোঝানোর জন্য আই ওয়াশ একটা মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
সাধারণ মানুষকে হয়রানি করে, এটাও দরকার আছে। কিন্তু আপনি মাদকের সাপ্লাই বন্ধ করেন, মূল চেইন বন্ধ করেন। মানে রাজনৈতিক নেতৃবৃন্দের শেল্টারে যে মাদকের ব্যবসা, মাদকের সাম্রাজ্য গড়ে ওঠে, এটা বন্ধ করে দেন। তাহলে যুবক সমাজের কাছে মাদক পৌঁছবে না। আর যুবক সমাজের কাছে মাদক না পৌঁছলে তারা মাদক সেবনও করবে না। মাশাআল্লাহ। আসলে মাদকটা যেভাবে বেড়ে উঠছে, বেটা সরকারের ভিতরেও দেখা যাচ্ছে যে অনেকে এটার মধ্যে জড়িত, তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য তারা দেখা যাচ্ছে দেশের তরুণদেরকে অধঃপতনের দিকে নিয়ে যাচ্ছে। তো এখানে আমাদের সরকার যেহেতু ব্যর্থ হচ্ছে এই জায়গাটাতে, আমরা দীর্ঘদিন ধরে দেখে আসতেছি এবং এর পরিমাণ দিন দিন বাড়তেছে। তো আমাদের পরিবার যারা আছে এর জন্য কি শুধু রাষ্ট্র দেয় নাকি পরিবারও এই মাদক সেবনের ক্ষেত্রে তারা প্রতিবন্ধক হয়ে উঠতে পারে, বা এর জন্য তারাও দায়ী আছে কিনা? অবশ্যই পরিবার দায়ী আছে। মানুষ তো প্রথম শিক্ষাটা পাই হচ্ছে পরিবার থেকে। কিন্তু মানে আমরা একটু বিশেষ করে আমরা তো রাজনীতি করি, আমাদের সব বিষয়টাই আসলে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে আমরা চিন্তা করি। জি জি। এই জন্য আসলে রাষ্ট্র রাজনীতির ভাষায় যদি আপনি রাষ্ট্র ঠিক না থাকে, আপনি পরিবার ঠিক রাখতে পারবেন না। রাষ্ট্রের মানে আপনার সমাজ পরিবারের মধ্যে রাজনীতির একটা প্রভাব পড়েই, আপনার নেতার প্রভাব সমাজের মধ্যে পড়বে। আমরা আরবি প্রবাদ জানি, আন্নাসু আলা দীনি মুলুকিহিম, রাজ্য চলে রাজার চালে। মানে আপনার রাজা যদি পাগল হয়, আপনার সাধারণ মানুষের মধ্যে সেই পাগলামির একটা আসর পড়বে। আর রাজা যদি ভালো হয়ে যায়, দেখবেন মানুষের মধ্যে সেই ভালোর আসর পড়বে। তো এখন পরিবারগুলো যে আসলে একেবারেই, কোনো পরিবার চায় না যে তার সন্তানগুলো নষ্ট হোক, কোনো পিতামাতাই চায় না যে আমার সন্তান মাদকে সেবন করুক। আমরা কি কখনো দেখি যে কোনো পিতা তার সন্তানকে মাদক দ্রব্য কিনে দেয়? কোনো মা তার সন্তানকে মাদক দ্রব্য কিনে দেয়? পরিবার তো চেষ্টা করতেছে, কিন্তু আমার ছেলে স্কুলে, যেখানে আমি তার শিক্ষার জন্য পাঠাচ্ছি স্কুলে, সে স্কুলে গিয়ে সে মাদকের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। আমার ছেলেকে পাঠাচ্ছি আমি কাজে, সেই কাজে গিয়ে সে মাদকের সাথে সম্পৃক্ত হচ্ছে। আমার ছেলে বাইরে রাজনীতি করতে যাচ্ছে, রাজনৈতিক নেতারা তাদেরকে মাদকের সাপ্লাই দিচ্ছে। এখন পরিবার এখানে কি করবে? এখন পরিবাররা তো এখানে অনেক চেষ্টা করতেছে, বিশেষ করে আমাদের হুজুরদের কাছে তো ব্যাপকভাবে আসে, সন্তান নিয়ে আসে যে আমার ছেলেটা মাদক সেবন করতেছে, একটু ভালো করে দেন। আসলে তারা কীভাবে করবে? এই জন্য আসলে রাষ্ট্র ঠিক না হলে আপনি পরিবারও ঠিক রাখতে পারবেন না, ব্যক্তিও ঠিক থাকবে না। দেখা যাচ্ছে যে আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা যারা পড়াশোনা করছেন, তারা দেখা যাচ্ছে যে তাদের মাদকের সাথে জড়িত এমন আসলে খুব খুঁজে পাওয়া খুব মুশকিল। হয়তোবা দু একজন থাকতে পারে, তাও সেটা বাইরের পরিবেশের কারণে। তো দেখা যাচ্ছে তুলনামূলক মাদ্রাসার ছাত্রদের মাদকের সাথে তাদের কানেকশন, তাদের সম্পৃক্ততা অনেক হারে কম। তো সেটা কেন হচ্ছে আপনার? এটা মাদ্রাসায় যারা পড়ে তাদের তো আসলে পরিবেশটা এরকম। মানে আমি তো মানে শুরুর থেকে এই কথাটাই বোঝাতে চাচ্ছি যে আসলে পরিবেশটাই অনেক গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের পরিবেশটা নষ্ট হয়ে গেছে, আর আমাদের মাদ্রাসা পরিবেশটা তো হলো পুরো রাষ্ট্র থেকে একটা বিচ্ছিন্ন। আমাদের মাদ্রাসায় যারা লেখাপড়া করে, আমরা যতদিন লেখাপড়া করেছি, আসলে সারা দেশে কি হচ্ছে এই কোনো খবরও কিন্তু মাদ্রাসার মধ্যে ঢুকে না, ঠিক মতো পৌঁছায় না। বিশেষ করে আমরা একটু যারা ছাত্র সংগঠন করছি, আমরা একটু খোঁজখবর রাখতাম, সামাজিক হ্যাঁ, জড়িত আছে। এটা একটু ভিন্ন বিষয়। কিন্তু সাধারণত ব্যাপকভাবে ছাত্ররা সারা বাংলাদেশে কি হচ্ছে এগুলো খোঁজ রাখার প্রয়োজন মনে করে না, উস্তাদরাও জানায় না। এই জন্য রাষ্ট্র নষ্ট হয়ে গেলে রাষ্ট্র কি হচ্ছে এই বিষয়ে মাদ্রাসার মধ্যে সেরকম প্রভাব পড়ে না। আর আমাদের উস্তাদরা আমাদের জন্য এমন পরিবেশ নিশ্চিত করেছে, যেই পরিবেশে একটা ছেলে সমস্ত নষ্টামি, সমস্ত খারাপি, সমস্ত অশ্লীলতা থেকে বেঁচে সে শিক্ষা অর্জন করতে পারে, এরকম পরিবেশ আমাদের উস্তাদরা আমাদের জন্য নিশ্চিত করতেছে। কিন্তু এটা তো অন্য জায়গায় নিশ্চিত করতে পারতেছে না। আপনার অন্যান্য বিশ্ববিদ্যালয়ে দেখি, বিশ্ববিদ্যালয়ের ছেলেরা তো আসলে একদিনে খারাপ হয়ে যায় না। ওরা খারাপ হবে কেন? আসলে ওদের পরিবেশটাই খারাপ করতেছে। এমন পরিবেশ করা হয়েছে, মানে ব্যক্তি স্বাধীনতার নামে এমন করা হয়েছে যে মানে মাদক দ্রব্য সেবনের স্বাধীনতাও চায়, এরপরে প্রেম করার স্বাধীনতা চায়, মানে অশ্লীলতার স্বাধীনতা চায়। তার মানে সমাজের অধঃপতন কত গভীরে চলে গেছে, আমাদের মাদ্রাসাতে এগুলো কল্পনা করা যায় না। মানে আমাদের মাদ্রাসার পরিবেশটাই এমন, যেখানে ব্যক্তি স্বাধীনতার নামে কোনো অবৈধ কাজ করা কোনো সুযোগই নেই। কিন্তু অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান এটা নিশ্চিত করতে পারে নাই। তারাও যদি এভাবে আমাদের মতো পরিবেশ নিশ্চিত করতে পারে, তাদের লেখাপড়াও হবে, নীতি নৈতিকতাও ভালো থাকবে। তো মাদকের সাথে আরেকটা জিনিস বিশেষ করে দেখা যাচ্ছে, অশ্লীলতা দিন দিন আমাদের দেশে, বিশেষ করে উন্নত শহরগুলোতে আরো বেশি দেখা যাচ্ছে। এটার প্রভাবটা কেন হচ্ছে?
এর জন্য কি সোশ্যাল মিডিয়া দায়ী নাকি এটার জন্য সরকারের ভূমিকা আছে, বা আমাদের জায়গা থেকে আমরা আমাদের ভূমিকাটা কি হতে পারে? অশ্লীলতা এটার সাথেও আপনার মানে আন্তর্জাতিক একটা ব্যবসা সম্পর্ক আছে। কারণ এই যে মানে ফ্যাশন ডিজাইন, এই ফ্যাশন ডিজাইন সেক্টরে কিন্তু কোটি কোটি টাকা ইনকাম হয় এবং এর বড় বড় ইন্ডাস্ট্রি গড়ে উঠছে। এখন মানুষ আসলে আমরা যে সমস্ত পোশাক পরি, বিশেষ করে আমাদের মারা বোনেরা যে সমস্ত পোশাক শালীন পোশাকগুলো আমরা পরিধান করছেন, তো এটার মধ্যে আসলে অত ডিজাইন করা যায় না। এখন ডিজাইন করতে করতে এখন পোশাক ছোট হয়ে যাচ্ছে, ডিজাইন করতে করতে এখন এই পুরুষের পোশাক এখন মহিলারা পরা শুরু করছে, রুচিবোধ বদলে যাচ্ছে। এরপরে এটার মধ্যে একটা আসলে মানে শিক্ষারও একটা প্রভাব আছে। আসলে মানুষ যেই শিক্ষায় বড় হয়, সেই শিক্ষার প্রতিফলন, সেই শিক্ষার সমস্ত কিছু তার জীবনের মধ্যেও প্রতিফলিত হয়। তো আমাদের আসলে মানে বিশেষ করে যারা ভার্সিটিতে লেখাপড়া করে বা কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, এদের একটা ব্যাপক অংশ এখন পশ্চিমা বিশ্বে লেখাপড়া করে। তারা যখন পশ্চিমা বিশ্বে লেখাপড়া করে সেখানে যে ফ্রি মিক্সিং পরিবেশ, সেখানে যে অশ্লীলতা, সেখানে যে আপনার অসভ্য বর্বর সমাজ, তার মধ্যে তারা ওই চিন্তায় গড়ে ওঠে। এবং বাংলাদেশে এসেও দেখা যাচ্ছে মানে বিশেষ করে যে সমস্ত শহর একটু খুব নামি দামি, এই সমস্ত শহরের ছেলে মেয়েরাই তো বাইরে লেখাপড়া করে, তারা দেশে এসে ওই লাইফস্টাইল লিড করার চেষ্টা করে, সেভাবে জীবনযাপন করার চেষ্টা করে। তাই একজন নষ্ট হয়, একজনকে দেখে আর একজন নষ্ট হয়। আর বিশেষ করে এখানে প্রাইভেট ইউনিভার্সিটি কিছু আছে, সব না, শিক্ষা প্রতিষ্ঠান সবগুলোই ভালো, কিন্তু কিছু প্রাইভেট ইউনিভার্সিটি আছে যারা হচ্ছে বিদেশি ফান্ডে চলে, মানে বিভিন্ন বিদেশি এনজিও মাধ্যমে এইগুলো চলে, তত্ত্বাবধানে চলে। এখন বিদেশি ফান্ড যাকেই দেয় এদের একটা উদ্দেশ্য থাকে, মানে আপনি ফান্ড নেবেন বা আপনাকে ফান্ড যারা দিবে তাদের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, যে কোনো লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখেই তারা ফান্ডটা দেয়। তো আমাদের বাংলাদেশের যে কিছু কিছু প্রাইভেট ইউনিভার্সিটি আছে যারা পশ্চিমা বিশ্ব থেকে ফান্ড করে, আর পশ্চিমা বিশ্বের এনজিওগুলো সাধারণত তাদের সাংস্কৃতিক আগ্রাসনটা বেশি পরিচালনা করে। মুসলিম সমাজের মধ্যে তারা ফান্ড দেয়, টাকা দেয়, এই টাকার মাধ্যমে ওদের সংস্কৃতিটা কিভাবে পুশ করা যায়, কিভাবে এটা সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, এই চেষ্টাই করে। এই জন্য দেখা যায় কিছু কিছু প্রাইভেট ইউনিভার্সিটিতে নোংরামি, অশ্লীলতা খুব বেশি, মারাত্মক পর্যায়ে। এর কারণ হলো এইখানে পশ্চিমা সভ্যতাটাকে সম্পূর্ণ এস্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছে, এবং এটা ওই তাদের টাকায় পরিচালিত হচ্ছে বিদায় এই কারণে। তো এটা স্বাভাবিক। আমাদের ইসলামী কোনো এনজিও যখন কাউকে টাকা দেয়, তারও ইচ্ছা থাকে যে ইসলামী কোনো বিষয় এখানে প্রতিফলিত হোক, ইসলামী কোনো বিষয় এখানে গড়ে উঠুক, এটা চেষ্টা করে, তারাও চেষ্টা করতেছে। কিন্তু আসলে বাংলাদেশের সভ্যতা, বাংলাদেশের যে সংস্কৃতি, এইটা মাথায় রেখে আমাদের বহির্বিশ্বের ফান্ডগুলো নেওয়া উচিত। যদি কেউ তাদের স্বার্থ এখানে প্রয়োগ করার চেষ্টা করে এবং তাদের কোনো ভিন্ন উদ্দেশ্য থাকে, এই বিষয়ে যদি তারা ফান্ড দেয় তাহলে নেওয়ার ক্ষেত্রে একটু বিবেচনা করা উচিত। টাকা পেলেই নিতে হবে এবং নিয়ে আমাদের ছেলে মেয়েদেরকে ধ্বংস করে দিতে হবে, এইটা আসলে করা উচিত না।